আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 এর সেট ও ফাংশন থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক। তো ভাইয়া, পূর্বে আমি পর্ব 1 দিয়েছি, আজকে হলো পর্ব 2। তো ভাইয়া, যদি তোমরা পর্ব 1 না দেখে থাকো, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সে জায়গা থেকে তোমরা দেখে নিবে। তাহলে ভাইয়া আজকের ভিডিওটি বুঝতে তোমাদের সুবিধা হবে। তো ভাইয়া, আজকে আমি টপিক 2 এ দেখো আলোচনা করব সসীম সেট, অসীম সেট, উদাহরণ 4, কাজ সসীম ও অসীম, ফাঁকা সেট, ভেন চিত্র, উপসেট, প্রকৃত উপসেট, উদাহরণ 5, সেটের সমতা, সেটের অন্তর, উদাহরণ 6। তো ভাইয়া, আজকে এই মূলত এই কয়টি টপিকের উপর আমি ভিডিও দিব। তো ভাইয়া, পূর্বের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ঢুকে তোমরা লিংকে ক্লিক করে দেখে নেবে। তো ভাইয়া, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভাইয়া, ভিডিও যাতে বেশি লং না হয় এই জন্য আমি মূল প্রশ্নটি লিখে নিয়েছি। তো এখন তোমরা বুঝো এখান থেকে। প্রথমে লিখেছি কি সসীম সেট। তো ভাইয়া, আজকের প্রথম টপিকটি হলো সসীম সেট। তো সসীম সেটটা কি ভাইয়া? দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তো ভাই, এখানে মনে রাখো গণনা মানে কি? গোনা। অর্থাৎ ভাইয়া, যে সেটের উপাদান সংখ্যা গোনা যায়, গণনা করা যায়, তাকে মূলত কি সসীম সেট বলে। দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, গুণে সংখ্যাটা বের করা যায়, তাকে কি বলে? সসীম সেট বলে। তো দেখো, এখানে আমি 3টি উদাহরণ দিয়েছি, তোমাদের পাঠ্য বইতে উদাহরণগুলো রয়েছে। দেখো, যেমন ডি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তো ভাইয়া, ডি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এখানে দেখো সামনে কোনো ডট ডট নাই, তো এটা সীমাবদ্ধ আছে। তাই এখানে দেখো আমরা গণনা করতে পারি, একটা উপাদান রয়েছে, দুইটা উপাদান, তিনটা উপাদান। তো ভাই, এখানে দেখো বলতে পারি কি ডি সেটের উপাদান সংখ্যা কয়টি? 3টি। তো ডি সেটের উপাদান সংখ্যা 3টি, এটা কি আমরা গণনা করে নির্ধারণ করতে পারি ভাইয়া। তাই গণনা করে যেহেতু নির্ধারণ করতে পারি, তাই এই সেটটা কি সেট? সসীম সেট। তারপর দেখো ইতে আছে 3, 6, 9 ডট ডট 60। দেখো এখানে ডট ডট 60 পর্যন্ত আছে। তাই দেখো ভাইয়া, এখানে পার্থক্যটা দেখো, 3 থেকে 6, মানে 3 আর 3 যদি যোগ করি 6 হয়, 6 আর 3 যদি যোগ করি 9 হয়, আবার 9 আর 3 যোগ করলে 12 হয়, 12 আর 3 যোগ করলে 15 হয়। এভাবে ভাইয়া 60 পর্যন্ত যাবে। তো 60 পর্যন্ত গেলে দেখবা এখানে মোট 20টি সংখ্যা বের হবে। 20টি। তো আমি ভিডিও লং হবে এই জন্য আমি করিয়ে দিচ্ছি না। দেখো ভাইয়া, এখানে 20টি পর্যন্ত যাবে, 3 করে বাড়বা, বাইরে বাড়াইয়া দেখবা যে এখানে সর্বশেষ 20 পর্যন্ত 20 60 পর্যন্ত যে সংখ্যাটা লিখবা ওই সংখ্যাটা মূলত 20টি হবে। তো এটাও গণনা করে প্রকাশ করা যায়, নির্ধারণ করা যায়। তাই এই সেটটা কি সসীম সেট। তারপর দেখো 3 নম্বরে বলছে কি এক্স জেন এক্স মৌলিক সংখ্যা এবং 30 যে কি লেস দ্যান এক্স লেস দ্যান 70। তো ভাইয়া, এখানে মনে দেখো, এই এক্স এর একটা মান হবে, ওই মানটা দেখো 30 এর চেয়ে কি হবে? বড় হবে। 30 এর চেয়ে বড় হবে এবং 70 এর চেয়ে কি হবে? ছোট হবে। 70 এর চেয়ে কি? ছোট হবে। দেখো, এই লেস দ্যান, গ্রেটার দ্যান এগুলো সম্পর্কে প্রথম পর্বে আলোচনা করেছি, তাই এখন বিস্তারিত আলোচনা করব না, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে প্রথম ভিডিওটি দেখে নেবে। তো ভাইয়া দেখো, তাহলে এখানে কি হতে হবে? 30 এর চেয়ে বড় হতে হবে। 30 এর চেয়ে এই এক্স এর মানটা, যে মানটা হবে, এই মানটা বড় হতে হবে এবং 70 এর চেয়ে মানটা কি হতে হবে? ছোট হতে হবে, কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে। তো মৌলিক সংখ্যা কয়টি ভাইয়া? এই 30 এর চেয়ে বড় এবং 70 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে মোট 9টি। তো এই দেখো, এভাবে গণনা করা যায়। তাইলে এই সেটগুলো, প্রত্যেকটা সেট কি করা যায়? গণনা করা যায়। তাই যে সেটকে গণনা করে নির্ধারণ করতে পারবো সেই সেটটা মূলত ভাইয়া সসীম সেট। তো আশা করি এখান থেকে বুঝতে কোনো সমস্যা নেই। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমরা পরবর্তী টপিকে চলে যাই। 2 নম্বরে আমরা অসীম সেট। তো অসীম সেটটা ভাইয়া সসীম সেটের ঠিক বিপরীতটা। যেমন সসীম সেট আমরা কি করতে পারি? গণনা করে নির্ধারণ করতে পারি, কিন্তু অসীম সেটটা এটার উল্টা, মানে গণনা করে নির্ধারণ করতে পারি না। তো ভাইয়া দেখো, অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে, এই গণনা করে শেষ করা যায় না, মানে গণনা করে গুণে কি করা যাবে না? শেষ করা যাবে না, তাকে অসীম সেট বলে। তো ভাইয়া দেখো, এখানে কি গণনা করে তুমি শেষ করতে পারবে না অসীম সেটটা। দেখো, যেমন a ইজ ইকুয়াল টু এক্স জেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। বলছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা? জানি কি n ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 ডট, যত মন চায় তত নিতে পারবা। তো ভাইয়া, স্বাভাবিক সংখ্যা বলছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা এখান থেকে নিতে হবে 1, 3, 5, 7 ডট ডট 9 ডট 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 ডট, এভাবে যত বিজোড় সংখ্যা আছে সব তুমি নিতে পারবে।
তাহলে দেখো বলছে কি a is equal to x, then x বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে বিজোড় যে কয়টা সংখ্যা আছে নিয়ে তুমি সামনে ডট ডট যত খুশি তত নিতে পারবে, গণনা করে শেষ করা যাবে না। তারপর দেখো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n এর মান হলো কি 1 2 3 4 5 ডট 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 যত মন চায় তত নিতে পারবা। তাহলে এটাও ক্লিয়ার। দেখো পরবর্তী হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আর পূর্ণ সংখ্যার সেটকে আমরা z দ্বারা প্রকাশ করি। তো পূর্ণ সংখ্যার সেটে দেখো প্লাস 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 যত খুশি তোমার তত নিতে পারো, এখানেও গণনা করে শেষ করা যায় না। আরেকটা আছে দেখো বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট, তো বাস্তব সংখ্যার সেটকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি। তো এই আর এর যে মানটা আছে বাস্তব সংখ্যা সেটাও মূলত অসীম সেট। তো আর কেও আমরা অসীম সেট ধরতে পারি। তো ভাইয়া দেখো এখান থেকে আমাদের 2 নাম্বার টপিকটাও শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী টপিকে, আশা করি এখান থেকে বুঝতে কোনো অসুবিধা নাই। তারপরে যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তাহলে ভাই অসীম সেট ক্লিয়ার। উদাহরণ 4 দেখো বলছে কি দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তাই অসীম সেটটা কি আগে জানতে হবে। তো আমি পূর্বে দেখিয়েছি অসীম সেট হলো কি যে সেটকে গণনা করে শেষ করা যায় না। আর দেখো ভাই এখানে জানতে হবে কি স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যাটা কি আর অসীম সংখ্যা কি, যদি তুমি ক্লিয়ারলি শিখতে পারো তাহলে এটা করতে পারবে। তো ভাই এখন দেখো এখানে আমরা সমাধান, এখানে প্রথমে স্বাভাবিক সংখ্যাটা কি। দেখো স্বাভাবিক সংখ্যা n দ্বারা প্রকাশ করব ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 ডট 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 ডট। এটা হলো মূলত আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন দেখো এখান থেকে আমরা বের করব কি যে অসীম, এটা আমরা ক্লিয়ার ভাবে শিখব। দেখো অসীম, তাহলে আমরা এখানে লিখতে পারি n সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আমরা এ দ্বারা প্রকাশ করি a is equal to, তাহলে ভাইয়া বলছি কি প্রথমে আমরা বের করব কি n সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। তাহলে এই জায়গায় n সেট থেকে বিজোড় আছে কোনটা ভাইয়া, 1 আছে 3 আছে 5 আছে 7 আছে। তো আমরা এটা লিখি 1 3 5 7, তো তারপর 9 আছে 11 আছে, এগুলো আমরা ডট ডট দ্বারা প্রকাশ করব। তাহলে ভাইয়া দেখো একটা অসীম সেট, এই একটা স্বাভাবিক সংখ্যার সেট বের করছি, কিন্তু এটা কি অসীম সেট, মানে গণনা করে প্রকাশ করা যাবে না, সব বিজোড় সংখ্যা হবে। তো পরবর্তী দেখি n সেট থেকে জোড় স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আমরা v দ্বারা প্রকাশ করি v is equal to, তাহলে এখান থেকে আমরা জোড় যে কয়টা আছে ওই কয়টা নিব 2 4 6 তারপর 8 নিব 10 নিব ডট 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 ডট। তো ভাইয়া এখানে সব যত জোড় সংখ্যা আছে সব হবে। তো এটা আমরা অসীম সংখ্যা বলতে পারি, কারণ এটা ডট ডট আছে। পরবর্তী আমরা লিখতে পারি n সেট থেকে 3 এর গুণিতক সমূহের সেট যথাক্রমে c দ্বারা প্রকাশ করতে হবে c is equal to। এখন দেখো 3 এর গুণিতক সমূহ হলো কি, 3 এর গুণিতক যেমন 3 করে ব্যবধান পার্থক্য 3 আছে 6 9 12 ডট 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 ডট। তো ভাইয়া এখান থেকে আপনারা এই গুণিতক সমূহ দেখতে পারেন। গুণিতক সমূহ একটা কি অসীম সেট। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে n থেকে গঠিত সেটের মান গণনা করে শেষ করা যায় না, তাই n বা স্বাভাবিক সংখ্যা একটি অসীম সেট। তো ভাইয়া তাইলে অসীম সেটটি কি গণনা করে শেষ করা যায় না। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া আমাদের পরবর্তী টপিক হলো দেখো কাজ কি সসীম সেট সমূহ এবং অসীম সেট সমূহ বের করো। তোমাদের পাঠ্য বইতে একটা কাজ রয়েছে সসীম সেট সমূহ এবং অসীম সেট সমূহ বের করো।
এখন দেখো সুবিধার্থে আমি আগেই লিখে দিয়েছি। এখানে দেখো ক নাম্বার রয়েছে তোমাদের সসীম সেট। এই যে আমরা সসীম সেট আর অসীম সেট দুইটা আমরা আলাদাভাবে ভিন্নভাবে লিখে দিয়েছি তোমাদের বোঝার ক্ষেত্রে। দেখো ক নাম্বার আমরা সসীম সেটে ধরেছি খ নাম্বার সসীম সেট, চ নাম্বার সসীম সেট, খ নাম্বার অসীম সেট, খ নাম্বার অসীম সেট, ও নাম্বার অসীম সেট। এখন দেখো ভাইয়া সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে, সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে যদি তোমরা ক্লিয়ারলি শিখতে পারো তাইলে ভাইয়া এই কাজটি তোমরা করতে পারবে। দেখো সসীম সেট হলো কি, যে সেটকে গণনা করে বের করা যায়, গণনা করা যায় তাকে সসীম সেট বলে, আমরা পূর্বে পড়েছি। আর অসীম সেট কি, যে সেটকে গণনা করে প্রকাশ করা যায় না, গণনা করা যায় না, শেষ করা যায় না গণনা করে, তাকে অসীম সেট বলে। এখন দেখো সসীম সেটের ক্ষেত্রে এখানে রয়েছে কি, প্রথম ক নাম্বারে দেখো, ক নাম্বারে আছে কি 3, 5, 7। এখন এখানে কিন্তু আমাদের মানটা সীমাবদ্ধ রয়েছে, যেমন এখানে তিনটা মান রয়েছে, তিনটা উপাদান রয়েছে, একটা সেটের তিনটা উপাদান রয়েছে, কারণ আমাদের এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে আমরা বলতে পারি কি এই সেটে তিনটা উপাদান রয়েছে। কিন্তু আমাদের সসীম সেটে বলা আছে কি, যে সেটকে গণনা করা যায়, যেহেতু আমরা এখানে গণনা করতে পারছি যে তিনটা উপাদান রয়েছে, তাই এটা আমাদের সসীম সেট। তো এই দেখো খ নম্বরে বলছে কি 1 2 2 স্কয়ার ডট ডট 2 টু দি পাওয়ার 10, 2 এর উপরে 10 আছে। কিন্তু দেখো ভাইয়া সামনে কোনো ডট ডট নাই, ডট ডটটা আছে কোথায়, ভিতরে। তাইলে ভাইয়া ভিতরে ডট ডট থাকা মানে কি এই মানটা 2 স্কয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4 2 5 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 7 এরকম পর্যন্ত ভাইয়া 10 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত যাবে, এর উপরে আর যেতে পারবে না। তাইলে এখানে আমরা গণনা করে বের করতে পারবো এখানে কয়টি মান রয়েছে। তাই ভাইয়া যে মানকে আমরা গণনা করে বের করতে পারবো সেটাকে আমাদের সসীম সেট। তো ভাইয়া দেখো চ নাম্বারটা y জেন y বিলংস টু n এবং y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। এখন দেখো এখানে এটা আমরা কিভাবে সসীম সেটে ধরেছি, y মানটা হবে কি 100 এর চেয়ে ছোট, y স্কয়ারের একটা মান হবে, আমরা y স্কয়ারের একটা মান ধরবো, যেমন 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। এই মানগুলো থেকে আমরা যে রেজাল্টটা পাবো এটা অবশ্যই 100 এর চেয়ে ছোট হতে হবে। যখন এই মানগুলো 100 এর চেয়ে বড় হয়ে যাবে সে শর্ত হবে না। তো ভাইয়া এখানে মানগুলো কি 100 এর চেয়ে ছোট হতে হবে। আবার দেখো y কিউবের মানটা y কিউবের চেয়ে 100 আবার ছোট হতে হবে। y কিউবের যে মানগুলো পাবো, যেমন 1 কিউব 2 কিউব 3 কিউব, এভাবে আমরা স্বাভাবিক সংখ্যা ধরতে থাকবো। ধরে যখন যেই মানটা বের করব ওই মানটার চেয়ে ওই মানটা থাকতে হবে কি 100 এর চেয়ে কি বড়। তো ভাইয়া সেক্ষেত্রে আমরা বলতে পারি কি চ একটি কি সেট, সসীম সেট। তো এখন দেখো আমরা অসীম সেটটা বুঝাই। অসীম সেটটা দেখো খ নাম্বার অসীম সেট আমরা ধরি। এখন কেন আমি অসীম সেটের সংখ্যাটা বলছি কি, যে সেটকে গণনা করা যায় না, গণনা করে প্রকাশ করা যায় না, সেটা কি সেট, অসীম সেট। এখন ভাইয়া এখানে আছে কি ঘ নাম্বারে 3 3 স্কয়ার 3 কিউব ডট 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 ডট। তাহলে ডট ডট ছাড়া কি ভাইয়া, এটা কোনো লিমিট মানে সীমাবদ্ধ নেই, মানে এখানে আরো হতে পারে 3 পর 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5, এরকম যত মন চায় তত নিতে পারবে। সেক্ষেত্রে আমরা এই সেটটাকে আমরা অসীম ধরতে পারি, কারণ এখানে ডট ডট আছে, সীমাবদ্ধ নেই, শেষ করে গণনা করে শেষ করা যাবে না। তো ভাইয়া দেখো পরবর্তীতে ঘ নাম্বার আছে কি x x জেন x পূর্ণ সংখ্যা এবং এই যে 4 4 এর চেয়ে x এর মানটা কি হবে, ছোট হবে। এখন দেখো x এর মানটা 4 এর চেয়ে ছোট হবে, কিন্তু এখানে শর্তটা কি পূর্ণ সংখ্যা। আমরা জানি কি পূর্ণ সংখ্যা হলো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ডট। কিন্তু ভাইয়া এখানে বলছে কি x এর মানে x এর মানটা হবে কি 4 এর চেয়ে ছোট। তাহলে 4 এর চেয়ে ছোট আমরা x এর মানটা কি, যেমন 3 আছে, ধরতে পারি 2, ধরতে পারি 1, ধরতে পারি মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 ডট 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 ডট। কারণ ভাইয়া এখানে x এর 4 এর চেয়ে ছোট যে মানগুলো আসবে পূর্ণ সংখ্যা, সেই মানগুলো আমরা মাইনাসের যত মান আছে সবগুলো আমরা নিতে পারবো। আর পূর্ণ সংখ্যা মাইনাসের মান তোমার যত মন চায় তত নিতে পারবে, এখানে কোনো সীমাবদ্ধ নেই। সেজন্য ভাইয়া আমরা এটাকে বলতে পারি কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু 4 এর চেয়ে ছোট সংখ্যা যত মন চায় মাইনাস চিহ্ন দিয়ে আমরা তত নিতে পারবো। তাহলে ভাইয়া এটা আমাদের কি সেট, অসীম সেট। পরবর্তী দেখো ও নাম্বার
পি বাই কিউ, পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কি গ্রেটার দ্যান 1। এখন ভাই এখানে তোমাদের এত পড়ার প্রয়োজন নাই। দেখো এখানে পি বাই কিউ আছে কি, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা কি, সকল মূলদ সংখ্যা হলো কি অসীম সেট। আর কিছু পড়ার দরকার নাই, সকল মূলদ সংখ্যা যেই ভগ্নাংশ আকারে এভাবে আসবে পি বাই কিউ আকারে, ওইটা আমাদের কি হবে, ওইটা অসীম সেট হবে, এর সীমাবদ্ধ নেই। তাহলে ভাইয়া আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই আমাদের পরবর্তী টপিক হলো ফাঁকা সেট। তো ফাঁকা সেটটা কি আমরা শিখি। দেখো যে সেটের কোনো উপাদান নেই, মানে যে সেটের আমরা বলছি কি সেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে মানটা থাকে ওটা হচ্ছে কি সেটের উপাদান। তো বলছি কি যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, মানে কোনো উপাদান থাকবে না তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে সাধারণ এই যে চিহ্নটা এভাবে জিরো দিয়ে মাঝখান দিয়ে কেটে দিবে, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বা এই যে শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ভিতরে কোনো মান থাকবে না, দুইটার যে কোনো একটা দিয়ে কি ফাঁকা সেট প্রকাশ করা হয়, ধারা প্রকাশ করা হয়। যেমন বিদ্যালয়ের 3 জন ছাত্রের সেট, একটা বিদ্যালয়ে 3 জন ছাত্র আছে, ওই ছাত্রের সেট বলছে কি x belongs to x জেন 10, 10 এর চেয়ে x এর মানটা কি হবে, বড় হবে, 10 লেস দ্যান x লেস দ্যান 11। তাহলে দেখো ভাইয়া 10 এর চেয়ে x এর মানটা কি হবে, বড় হবে, আবার 11 এর চেয়ে x এর মানটা কি হবে, ছোট হবে। তাহলে ভাইয়া 10 এর চেয়ে যদি বড় হয় এবং 11 এর চেয়ে যদি ছোট একটা মান হয়, সেই মানটা কি আছে আদৌ, নাই ভাইয়া। তাইলে এখানে কি আমরা জানি কি এখানে সেটটা হবে কি ফাঁকা সেট, কারণ কোনো মান নেই, তাই এভাবেও দিতে পারো, এভাবে মান নেই যেহেতু ফাঁকা সেট দিতে পারো। তুমি আশা করি এখানে বুঝতে পেরেছো। পরবর্তীটা আরেকটা উদাহরণ দেখি। বা x belongs to n জেন x মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা 23 এর বড় x এর মানটা, মৌলিক সংখ্যা আমরা জানি 23 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 23 এর চেয়ে বড় হতে হবে এবং 29 এর চেয়ে ছোট হতে হবে মৌলিক সংখ্যা। তো ভাইয়া এরকম মৌলিক সংখ্যা কি আছে যে 23 এর চেয়ে বড় এবং 29 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, এমন সংখ্যা নাই। তাইলে এখানে আমাদের কি হবে, এই ফাঁকা সেট, ফাঁকা সেট হবে, যেটা মূলত যে সেটের কোনো উপাদান সংখ্যা আমরা পাবো না, ওই সেটটাকে আমরা কি বলবো, ফাঁকা সেট বলবো। তো ভাইয়া আমাদের ফাঁকা সেটটা ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই আমাদের পরবর্তী টপিক হলো ভেনচিত্র। তো ভেনচিত্র থেকে তেমন বোঝার কিছুই নেই, অবজেক্টিভের জন্য আমি একবার তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো ভেনচিত্র, জন ভেন 1834 থেকে 1923 সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। মানে জন ভেন সেটের কার্যপ্রণালীকে কি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন মানে বিভিন্ন আকারে সমতলে মানে জ্যামিতিক চিত্র আকারে, যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। মানে ত্রিভুজের মাধ্যমে, বৃত্তের মাধ্যমে এবং আয়তনের মাধ্যমে সেটগুলোকে কি ব্যবহার করা করেছেন। জন ভেনের নামানুসারে চিত্রগুলোকে ভেনচিত্র নামে পরিচিত। তো ভাইয়া অবজেক্টিভের জন্য এখান থেকে দেখে নিবে, এখানে বোঝার আর কিছু নেই। তো আমাদের ভেনচিত্র টপিকটিও ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া আমাদের পরবর্তী টপিক হলো উপসেট। দেখো উপসেট আমি ভিডিও শর্ট করার জন্য আমি আগে লিখে নিয়েছি। দেখো কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। মানে একটা সেট যেমন a is equal to a b, a কমা b কমা c, এরকম একটা সেট দেওয়া আছে। এখন এই সেটটা থেকে আমরা কয়টা সেট বের করতে পারবো, এটা মূলত কি উপসেট। এখন দেখো উপসেট বলছে কি কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আর দেখো লেখছে কি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, উপসেট কি ফাঁকা সেট যে কোনো সেটের কি উপসেট। ধরি পি, একটা পি আমরা এখানে ধরছি, পি এর একটা মান ধরছি, পি ইজ ইকুয়াল টু যেমন আছে 1 2 3, পি ইজ ইকুয়াল টু 1 2 3 এবং কিউ ইজ ইকুয়াল টু 2 3। এখন দেখো এই 2 3 টা আমাদের এখানে আছে, পি সেটের ভিতরে আছে, তাহলে পি সেট থেকে কি কিউ সেটটা আমরা বের করতে পারি এখানে। আবার দেখো আর ইজ ইকুয়াল টু আছে কি 1 3, এই 1 3 কিন্তু এই সেটের ভিতরে আছে। তাহলে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় মূলত সেটা হলো কি ওই সেটের উপসেট। তাইলে তাহলে পি কিউ এবং আর প্রত্যেকটি পি এর উপসেট। এখন এই দুইটা আর কিউ এবং আর, এই দুইটা মানই কিন্তু আমাদের পির ভিতরে আছে। তাইলে পির ভিতরে যেহেতু এই দুইটা মান আছে, তাই আমরা বলতে পারি কি পি কিউ এবং আর প্রত্যেকটি পি এর উপসেট,
প্রত্যেকটা কিসের পি এর উপসেট, অর্থাৎ পি উপসেট চিহ্ন, এটা হলো উপসেট চিহ্ন, এভাবে লেখে উপসেট চিহ্ন। পি ইজ ইকুয়াল টু উপসেট চিহ্ন পি, কিউ ইজ ইকুয়াল টু কিউ উপসেট পি এবং আর উপসেট পি। এটা আমরা যখন গণিত করব তখন আরো বেসিক্যালি বুঝাবো। তো ভাইয়া এখান থেকে শুধু এটুকু সংখ্যাটা শিখো। দেখো একটা নোট লিখেছি, এই নোটটা গুরুত্বপূর্ণ। নোটটা কি, কোন সেটের উপাদান সংখ্যা এন হলে, মানে কোন সেটের যদি উপাদান সংখ্যা কি হয়, এন হয়, হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে কি 2n। মানে কোন একটা এই যে উপসেটের ক্ষেত্রে মনে রাখবা কি, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপাদান সংখ্যা কি হবে, উপসেট সংখ্যা কি হবে 2n। শুধু এটা মনে রাখো। তাহলে ভাইয়া আশা করি এই উপসেট টপিক থেকে আর তোমাদের প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তাহলে আমাদের উপসেটটা ক্লিয়ার হয়েছে। তো ভাইয়া পরবর্তী টপিকে চলে যাই। দেখ প্রকৃত উপসেটটা কি, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষায় কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। মানে মোট উপাদান সংখ্যা থেকে প্রকৃত উপসেট কি হবে, কম হবে সংখ্যাটা। যেমন দেখো এ ইজ ইকুয়াল টু, এখানে সেট দেওয়া আছে, উপসেট দেওয়া আছে 3 4 5 6 উপসেট দেওয়া আছে, এবং ভি দেওয়া আছে কি 3 5। এখন দেখো এই 3 আছে আর আছে 5, দুটি সেট। এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান। এখন বি যে এই 3 আর 5 তে আছে, এই উপাদান কি এ সেটে বিদ্যমান, এবং ভি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। এবং এই যে ভি এন এর ভিতে যে উপাদান সংখ্যা আছে, অবশ্যই এই এর উপাদান সংখ্যা অপেক্ষা কি আছে ভাইয়া, কম আছে। তাহলে কম থাকলে কি সে সেটকে তোমরা উপসেট বলতে পারো। দুইটা সেটের একটা সেট থেকে আরেকটা সেট যখন করবো তখন ওই উপাদান কম থাকলে তখন আমরা উপসেট ধরতে পারি। যেমন এখানে আমরা 2n মাইনাস 1 চিন্তা করতে পারি। কারণ দেখো আমরা জানি কি উপসেটের n যদি কোনো সেটের উপসেট হয়, তাহলে ওই সেটের প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই যে 2n থেকে আমরা 1টা কি করব, বিয়োগ করব, তখন আমরা কি প্রকৃত উপসেটটা পেয়ে যাব। তো ভাই আশা করি এখান থেকে বোঝার মতো তেমন প্রশ্ন নেই। যখন আমরা গণিত করব ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই, আমাদের উপসেটের টপিক শেষ, পরবর্তী টপিকে চলে যাই। দেখো ভাইয়া এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 5 একটি প্রশ্ন আছে, এটা আমরা সলভ করব। দেখো এখানে লেখা আছে p ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর উপসেট গুলোর লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। মানে আমরা এই যে কি একটা সেট দেওয়া আছে, এই সেটের উপসেট গুলো লিখবে এবং সেই উপসেট থেকে কি করব, প্রকৃত উপসেট বাছাই করব। তাহলে ভাই এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে p ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা p এর উপসেট গুলো বের করি। তাহলে p এর উপসেট, p এর উপসেট গুলো কি, এক্স ওয়াই জেড, তারপরে আছে এক্স ওয়াই। আমরা প্রথমে পুরোটা নিব, তারপর আমরা দুইটা করে নিব, তারপর আমরা একটা করে নিব। এটা হচ্ছে কি উপসেট বের করার নিয়ম। তাইলে দেখো প্রথমে কি নিব, পি এর উপসেট এক্স ওয়াই জেড, তারপরে নিব এই দুইটা এক্স ওয়াই, তারপরে আবার এক্স এর সাপেক্ষে নিতে পারি এক্স জেড, পরে আবার ওয়াই জেড তো আমাদের দুইটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে নিব কি, সিঙ্গেল ভাবে এক্স ওয়াই জেড, আর আমরা কি উপসেট নির্ণয় করার পরে শেষে আমরা এই ফাঁকা সেট, এটা আমরা উপসেট ধরে নিব। তাহলে ভাইয়া দেখো পি এর উপসেট গুলো কি, এক্স ওয়াই জেড এর উপসেট এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ফাঁকা সেট। এখন দেখো পরবর্তীতে বলছে কি আমাদের এই উপসেট বের করা হয়েছে, এখন প্রকৃত উপসেট। তাহলে পি এর প্রকৃত উপসেটটা বের করব। পি এর প্রকৃত উপসেট ইজ ইকুয়াল টু, তাহলে ভাইয়া পি এর প্রকৃত উপসেটটা কি করব, এই যে মান থেকে আমরা বলছি কি পি এর উপসেট বের করার ক্ষেত্রে আমরা জানি কি যে উপসেটটা যে মানটা দেওয়া আছে ওই মান থেকে আমরা কি করব, দেখো 2n - 1টা আমরা বিয়োগ করব।
এটা হলো আমাদের শর্ত। তাহলে উপসেট যখন লিখবো তখন পুরো মানটা হবে, আর প্রকৃত উপসেট যখন লিখবো তখন এই মানটা আমরা বাদ দিয়ে বাকি সব মানগুলো লিখে নেব। তাহলে দেখো লিখবো কি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড ফাঁকা সেট। তো ভাইয়া এটা আমাদের কি প্রকৃত উপসেট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ উপসেট থেকে আমরা কি করব 2n-1 এই উপসেটটা থেকে আমরা বিয়োগ করে দেব, তাহলে আমাদের প্রকৃত উপসেটটা বের করতে পারবো। তো আশা করি আমাদের এই টপিকটা শেষ। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া আমাদের এবারে টপিক হলো সেটের সমতা। এখন ভাই সমতা মানে কি? সমতা মানে ভাইয়া সমান সমান বোঝাবে। দেখো সেটের সমতা, দুটি সেটের উপাদান একই হলে সেই দুটিকে সমান বলা হয়। মানে দুইটা সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো এক উপাদান হবে, মানে ভিন্ন কোনো উপাদান হবে না। তাকে কি বলে? সেটের সমতা বা সেটের সমান বলে। যেমন দেখো এ একটি সেট, কি সেটের উপাদান হলো, এ সেটের উপাদান হলো 3 5 7 এবং বি সেটের উপাদান হলো 5 3 3 7। দুটি সমান সেট এবং এ সমান, এই যে যখন সমান সেট সমতা বলবে তখন এই ভিতরে সমান চিহ্ন থাকবে, চিহ্ন দ্বারা লেখা হয়। এখন ভাইয়া এখানে বলতে পারো যে আমাদের এখানে আছে 3 5 7 কিন্তু এখানে আছে 5 3 3 7, কিন্তু কি ক্রমটা মিল নাই, ক্রমটা মিল নাই এবং থ্রিটা একাধিক আছে। সেক্ষেত্রে কি ভাইয়া, সেক্ষেত্রে এখানে একটি নোট লিখতে পারো, নোট সেটের যদি ক্রম বদলায়, ক্রম বদলায় বা পুনরাবৃত্তি ঘটে, পুনরাবৃত্তি ঘটে, তাইলে ভাইয়া সেটের মানের কোনো পরিবর্তন হবে না। এখন ভাই এখানে নোটটি মানে হলো কি, যদি ক্রম বদলায়, ক্রম বদলায় মানে কি, এখানে দেখো আছে কি 3 প্রথমে, কিন্তু আমাদের এখানে 5 আছে, তারপরে 3 আছে, তাহলে ভাই এটা কি ক্রমটা বদলিয়েছে, সাজানোটা বদলিয়েছে। আবার বলছি কি এই ক্রম বদলায় পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে কি একই সংখ্যা দ্বিতীয়বার আছে। যেমন এখানে দেখো 3 আছে একটায়, কিন্তু এখানে দুইটা 3 আছে। তো পুনরাবৃত্তি মানে একের অধিক সংখ্যা আছে কিন্তু সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। এখানে ভাই একাধিক মান থাকতে পারে কিন্তু একাধিক মানের ক্রম বা তোমার এই যে পুনরাবৃত্তি ঘটিয়ে থাকবে কিন্তু বাহিরের মানগুলো থাকবে না। যেমন একটা সেটের ভিতরে থাকতে পারে 3 3 4 7, একটা মান থাকতে পারে, আর একটা মান যেমন থাকতে পারে 4 4 3 7। দেখো ভাইয়া দুটি সেটের ভিতরে যদি লক্ষ্য করো তখন দেখতে পারবে এখানে একাধিক সংখ্যা আছে, যেমন 3 আছে দুইটা, এখানে 3 আছে একটা, 4 আছে দুইটা, 4 আছে একটা, আবার এখানে 7 আছে একটা, 7 আছে একটা। সেক্ষেত্রে ভাইয়া তোমরা এই ক্রম বদলালে বা পুনরাবৃত্তি ঘটলে কি ঘটে, পরিবর্তন হবে না, কোনো সেটের মান কি হবে না, পরিবর্তন হবে না। তবে এটা হলো কি সেটের সমতা, মানে দুটো সেটের মান কি থাকবে, সমান থাকবে, সেখানে ক্রমও বদলাতে পারে এবং কি পুনরাবৃত্তিও ঘটতে পারে। তো ভাইয়া আমাদের এই টপিকটা শেষ, আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া এবারে আমাদের টপিক হলো সেটের অন্তর। সেটের অন্তরটা কি ভাইয়া? অন্তরটা মানে হলো বিয়োগ বা বাদ, বিয়োগ বা বাদ। এখন দেখো মনে করি a is equal to 1 2 3 4 5, মানে এতে একটা মান দেওয়া আছে 1 2 3 4 5 এবং ভিতে দেওয়া আছে 3 5, এই দুইটা সেট, এ সেট বি সেট। দেখো সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেট হয় তা 1 2 4 এবং লেখা যায় এ, এই যে ভাইয়া এই চিহ্নটা কি বাদ চিহ্ন বলতে পারো, বা চিহ্ন, বাদ চিহ্ন, বা লিখতে পারি কি এ মাইনাস ভি। তাই যখন সেটের অন্তর বলবে তখন ভাইয়া আমরা এই বা দিয়ে এই যে বাদ চিহ্ন এটাও দিতে পারি, আবার কি মাইনাস দিতে পারি, দুইটার যে কোনো একটা দিলেই আমরা বুঝবো কি এটা আছে কি সেটের অন্তর।
এখন এখানে করা যায় কি এবং করা যায় এ বাদ ভি। এখন আমরা এই গণিতটা সমাধান করি। যেমন আছে কি এ আর ভি দুইটা মান আছে। এখন এই এ ও ভি থেকে আমরা কি করব, সেটের অন্তরটা বের করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস ভি, অথবা ভাইয়া লিখতে পারি এ বাদ ভি, দুইটার যে কোনো একটা লিখতে পারি। লেখার পরে এই মানটা আমরা লিখব, এর মান 1 2 3 4 5, আর মাঝে যে কোনো একটা চিহ্ন দিতে পারো, মাইনাস বা বাদ দিয়ে। আবার ভির মানটা লিখবো 3 5। এই দুইটা মান লিখেছি। এখন এখান থেকে বাদ চিহ্ন মানে কি, যে মানটা এই প্রথম মানের ভিতরে এই মানটা যদি মিলে, প্রথম মানের সাথে এই মানটা যদি মিলে, তাহলে যেই সংখ্যাটা ভাইয়া মিলবে ওই সংখ্যাটা বাদ হয়ে যাবে, আর বাকি সংখ্যাগুলো আমাদের অ্যান্সার হবে। তাইলে দেখো এখানে আছে কি 3, তাহলে এখানেও 3 আমরা বাদ করে দেব। এখানে আছে কি 5, এখানে আমরা 5 বাদ করে দিব। অন্তর মানে কি বিয়োগ হয়ে যাবে অথবা বাদ হয়ে যাবে। তাহলে ভাই এখানে রেজাল্টটা আমরা লিখতে পারি 1 2 4। তো ভাইয়া এটা আমাদের এই রেজাল্ট আসছে 1 2 4। আশা করি ভাইয়া এই সেটের অন্তর থেকে আর বোঝার মতো তেমন কিছুই নেই। তো আমাদের এই টপিকটা শেষ। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করবে, আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেব। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো ভাইয়া এখানে আছে কি p x জেন x 12 এর গুণনীয়ক সমূহ এবং q x জেন x 3 এর গুণিতক এবং x is less equal or 12। 12 সে x এর মানটা কি হবে, ছোট হবে এবং 12 সমান হবে। ফলে p মাইনাস q নির্ণয় করো। তাহলে ভাইয়া আমি বলছি কি মাইনাস দ্বারা কি বোঝায়, মাইনাস দ্বারা বোঝায় অন্তর, সেটের অন্তর বা বাদ বোঝায়। এখন এইটা আছে মূলত আমাদের কি সেট গঠন পদ্ধতিতে আছে। তো এটাকে প্রথমত আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমরা এই p মাইনাস q এটা নির্ণয় করব, মানে সেটের অন্তরটা নির্ণয় করব। তো এখন আমরা দেখো p তে আছে 12 এর গুণনীয়ক সমূহ। তো আমরা এই যে 12 এর গুণনীয়ক সমূহ বের করব। তো গুণনীয়ক সম্পর্কে আমি এখানে বিস্তারিত বলবো না, তোমরা পূর্বের ভিডিও থেকে গুণনীয়ক শিখে নেবে। প্রথমে দেওয়া আছে p x জেন x 12 এর গুণনীয়ক সমূহ। এখন ভাইয়া এই যে 12 এর গুণনীয়কটা বের করি। তাইলে এখানে লিখতে পারি এর গুণনীয়ক 12 এর গুণনীয়ক সমূহ। তাইলে এই যে 12 এর গুণনীয়ক সমূহ কি ভাইয়া, 1 into 12 is equal to 2 into 6, তারপরে আছে 3 into 4। তো আর যাবে না। তাইলে ভাইয়া এখান থেকে আমরা এই যে p এর মানটা লিখতে পারি, এই যে গুণনীয়ক সমূহে এই মানটা আমরা লিখতে পারি। অতএব p is equal to লেখা যায় 1 2 3 4 6 12। তো এটা আমরা p এর মানটা বের করেছি, মানে 12 এর গুণনীয়ক সমূহ, 12 এর গুণনীয়ক সমূহ বের করেছি। তাহলে আমরা পরবর্তীতে এই যে দেখো q এর মানটা বের করি। q তে বলছে কি 3 এর গুণিতক সমূহ, মানে 3 এর গুণিতক সমূহ, এবং শর্ত দিছে কি 12 সে x এর মানটা ছোট থাকবে এবং 12 কি থাকবে, সমান থাকবে। তাহলে আমরা 3 এর গুণিতক বের করি। 3 এর গুণিতক সমূহ। তাহলে 3 এর গুণিতক সমূহ কি ভাইয়া, 3 এর গুণিতক সমূহ দেখো 3 into 1 is equal to 3, 3 into 2 is equal to 6, 3 into 3 is equal to 9, 3 into 4 is equal to 12। আবার দেখো 3 into 5 is equal to 15। এখন ভাইয়া এখানে দেখো শর্ত দিয়েছে কি, গুণিতক 3 এর গুণিতক যেই মানটা বের করব ওইটা 12 এর চেয়ে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে 12 এর চেয়ে ছোট বা 12 এর সমান হতে হবে। তাহলে এই 12 এর চেয়ে 15 আছে কি বড় আছে এবং সমান নাই। তাহলে আমাদের এই পর্যন্ত যেই মানটা আছে ভাইয়া
এই মানটা আমরা এখানে নিব। তাহলে আমরা লিখব কি, অতএব কিউ ইজ ইকুয়াল টু 3, 6, 9, 12। তাহলে এই মানটা লেখার পরে এখন দেখো আমরা এই যে সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এখানে টি এর মানটাও বের করেছি, কিউ এর মানটাও বের করেছি। এখন দেখো বলছি কি অন্তর বের করতে টি মাইনাস কিউ। তাহলে আমরা অতএব লিখতে পারি এখানে পি মাইনাস কিউ মানটা আমরা বসিয়ে দিই। পি মান আছে 1, 2, 3, 4, 6, 12 মাইনাস কিউর মান আছে 3, 6, 9, 12। এখন আমি বলছি কি ভাইয়া অন্তর মানে মাইনাস কি, এই যে এটা আমরা এ ধরি এটা ভি ধরি, তাহলে এর মানের ভিতরে ভির মান যেই কটা মিলবে ভাইয়া ওই কটা বাদ হয়ে যাবে, অন্তর মান কি বাদ হয়ে যায়। তাইলে আমরা এখানে দেখি আছে কি 3, এখানে কি 3, তাইলে 3 3 কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। 6 আছে ভাইয়া, 6টা আমাদের কি বাদ হয়ে যাবে, কি 12টা বাদ হয়ে যাবে। তাইলে আমরা যেই মানটা মেলে ওই মানটা আমরা প্রথম মান থেকে বাদ করে দিব। 3 বাদ করে দিব, 6 বাদ করে দিব, 12টা বাদ করে দিব। তাইলে ভাইয়া আমাদের এখানে অ্যানসার আছে 1, 2, 4। তো ভাইয়া এটা আমাদের কি এই অন্তর নির্ণয় করতে বলছে, আমাদের এটাই অ্যানসার। তো ভাইয়া আশা করি বুঝতে পেরেছে, এটা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। যদি বুঝতে তারপরে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভাইয়া টপিক 17 মাধ্যমে উদাহরণ 6 এর মাধ্যমে আজকে আমাদের দ্বিতীয় পর্ব ক্লাসটি শেষ হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য হলেও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।